E-Classroom, sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। মাঝপথে যারা লেখাপড়া ছেড়ে দিয়েছো বন্ধুরা, তোমরা বিদ্যালয়ে আবার ফিরে এসো। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। হ্যালো স্টুডেন্টস। হ্যালো স্যার। তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ স্যার। বসো। আজ সকালবেলা টিফিনে আমি আপেল খেয়েছি। আমাকে 2 পিস আপেল দেওয়া হয়েছে। তো সাধারণত মা দাদি আপেল কেটে দেন। কিছুক্ষণ পর দেখলাম অ্যালুমিনিয়ামের একটা পাত্রের মধ্যে মা আমার জন্য চা করছেন। তোমরা অ্যালুমিনিয়ামের পাত্র চেনো, দা তোমরা চেনো। এই দুটো হচ্ছে ধাতু। এগুলো আমরা বিজ্ঞানে পড়েছি, তাই তো? এরকম আরো অনেক ধাতু আছে বিজ্ঞানে, কিন্তু আজকে আমরা যে ধাতু পড়ব সেটা হচ্ছে বাংলায়। কিসে এটা? বাংলায়। বাংলাতে ধাতু আছে। এটা আবার কেমন কি করে হয়, এই হচ্ছে আমাদের আলোচনার মূল বিষয়। ধাতুর সঙ্গেই রয়েছে ক্রিয়াপদ, কারণ ধাতু থেকেই ক্রিয়াপদের সৃষ্টি হয়। এবারে আমি এক ঝলকে একটা বিষয় লিখে দেখাচ্ছি। আমি যখন ধাতু লিখলাম, এই ধাতুটা হচ্ছে বাংলা ব্যাকরণের। এখানে একটা দৃশ যোগ আ বা অন মিলে হয়ে গেল দর্শন। দর্শন শব্দের অর্থ কি জানো? দর্শন মানে দেখা। দেখাটা কি কোনো ক্রিয়াপদ? দেখাটা একটা ক্রিয়াপদ। এরকম আরেকটি ক্রিয়াপদ আছে, যেমন চলন আছে, বা পঠন বা পড়াও হতে পারে। এই সব ক্রিয়াপদ। যখনই ক্রিয়াপদ থাকবে তার মধ্যে ধাতু থাকতেই হবে। ধাতুকে ছেড়ে কখনোই ক্রিয়াপদ তৈরি হবে না। ধাতুকে ছেড়ে কখনোই ক্রিয়াপদ তৈরি হবে না। তাহলে এবার যদি আমি ধাতুর সংজ্ঞা লিখতে চাই, কি লিখব? তাহলে ক্রিয়াপদের যে মূল অংশ আমরা এখানে দেখতে পাচ্ছি, ক্রিয়াপদের যে মূল অংশ, আমার মূল ক্রিয়াপদটা ছিল দর্শন, তাই তো? ক্রিয়াপদটা কি ছিল? দর্শন। এই দর্শন ক্রিয়াপদের যে বেসিকটা রয়েছে, মূল যে বস্তুটা, সেটা হচ্ছে দৃশ। এই দৃশ হচ্ছে ধাতু। তার সঙ্গে আমরা যুক্ত করেছি প্রত্যয় বা বর্ণ সমষ্টি। এটাকে বলা হচ্ছে প্রত্যয় বা বর্ণ সমষ্টি। এর নাম প্রত্যয় বা বর্ণ সমষ্টি। ক্রিয়াপদের সঙ্গে প্রত্যয় বা বর্ণ সমষ্টি যুক্ত করে আমরা ধাতু বের করতে পারি। ক্রিয়াপদকে যখন আমরা ভাগ করব তখন যে বেসিক অংশটা পাবো সেটা হয়ে গেল ধাতু। আরেকটি মজার বিষয় হচ্ছে যে শুধু যে ক্রিয়াপদের মধ্যেই ধাতু থাকবে এমনটি নয়, অন্যান্য পদের মধ্যেও ধাতু থাকতে পারে। আমরা একটা এক্সাম্পলে যাব। আমি একটা শব্দ এখানে লিখব। শব্দটা হচ্ছে শিষ্য। আমার শব্দটা হচ্ছে শিষ্য। আমরা এই শিষ্য শব্দটির কথা অনেকেই জানি। আমরা জানি শিষ্য কোথায় থাকে?
সাধারণত শিষ্য কোথায় থাকে? গুরুগৃহে। আগে পড়া হতো শিষ্য। এটা খুব মজার বিষয়, শিষ্য তো ক্রিয়াপদ নয়। শিষ্য কি ক্রিয়াপদ? শিষ্য দিয়ে কি কোনো কাজ করা বোঝায়? বোঝায় না। তারপরেও তার মধ্যে ধাতু রয়েছে। কি করে আমরা জানবো? এখানে একটা যুক্তি রয়েছে, শিষ্য তাকেই বলা হয়, শিষ্য তাকেই বলা হয় যাকে আমরা শাসন করতে পারি। এখানে একটি প্রত্যয় আমরা যুক্ত করব তার সঙ্গে, এটা হচ্ছে ক প্রত্যয়। এই নিয়ে হয় শিষ্য। অন্যভাবে যদি আমরা বলি, আরেকটি শব্দ, আমরা শাসক চিনি। শাসক, তুমি বল জয়, শাসক কাকে বলে? যে শাসন শাসন করার শাসন করে। তাহলে শাসন যিনি করেন তিনি হচ্ছেন শাসক। শাসক। এই শাসক শব্দটি তো কোনো মতেই ক্রিয়াপদ নয়। শাসক দিয়ে কি ক্রিয়া বোঝায়? কোনো কাজ করা বোঝায়? বোঝায় না। তার মধ্যে ধাতু রয়েছে, শ্বাস ধাতু, কিন্তু এখানে প্রত্যয়টি ভিন্ন। তাহলে আমরা বসো, মূল বিষয় চলে। ধাতু যে বিষয়টি, ক্রিয়াপদের মূল অবিভাজ্য অংশ, ক্রিয়াপদের মূল অবিভাজ্য অংশ যাকে আমি ভাগ করতে পারবো না, সে হলো ধাতু। শুধু ক্রিয়াপদেই ধাতু থাকবে এমনটি নয়, অন্যান্য আরো শব্দ আছে যার মধ্যে ধাতুকে আমরা দেখতে পাই। যেমন শিষ্য, এই শব্দটির মধ্যে ধাতু রয়েছে শ্বাস ধাতু। একটু বানান দেখো, খুব ভালো আছে। এখানে মূর্ধন্য ষ ছিল, এখানে দন্ত ষ ছিল। বেসিক বিষয়টা ছিল, মূল বিষয়টা ছিল শ্বাস। যাকে আমরা শাসন করতে পারি সে শিষ্য। এই জন্যই শিষ্য শব্দটির বানান যদিও মূর্ধন্য ষ, কিন্তু এসছে কোথা থেকে? শ্বাস ধাতু থেকে। এখানে শ্বাস ধাতুটা দন্ত ষ, আবার এখানে আমার মিল রয়েছে। তাহলে আমরা শিখলাম যে ধাতু সেটা হচ্ছে ক্রিয়ার মূল অংশ, কিংবা অন্য শব্দের মধ্যেও ধাতু থাকে। ক্রিয়াপদের মূল অবিভাজ্য অংশ, যার থেকে ক্রিয়ার মূল ভাবটি ফুটে ওঠে, সে হলো ধাতু। এবারে আমরা চলে যাচ্ছি ধাতুর ক্লাসিফিকেশন। ধাতুকে বিভিন্নভাবে ধাতুকে ভাগ করা হয়ে থাকে। আমরা ভাগগুলো একটু এখানে আলোচনা করব আমাদের উৎপত্তি এবং গঠন অনুসারে। কি অনুসারে? উৎপত্তি এবং গঠন অনুসারে ধাতুকে আমরা কয়টি ভাগে ভাগ করতে পারি? দুটো ভাগে ভাগ করতে পারি। উৎপত্তি এবং গঠন অনুসারে আমরা ধাতুকে দুটো ভাগে ভাগ করতে পারি। একটি হলো, তোমরা যদি জানো আমি বলে দিচ্ছি, একটি হচ্ছে মৌলিক ধাতু বা সিদ্ধ ধাতু। একটি হচ্ছে মৌলিক ধাতু বা সিদ্ধ ধাতু, আর অপরটি হচ্ছে সাধিত ধাতু। দুইভাবে ভাগগুলো একটু দেখাচ্ছি। এক নম্বর হচ্ছে মৌলিক ধাতু, 2 নম্বরে থাকবে সাধিত ধাতু। এখানটায় আবার একটু যদি আমি বিজ্ঞানের আশ্রয় নিয়ে থাকি, আমরা মৌলিক পদার্থ জানি। মৌলিক পদার্থ একটি মাত্র ধর্ম বিশিষ্ট পদার্থ থাকবে তার মধ্যে। এখানটায় ঠিক এমন নয়। মৌলিক শব্দ হচ্ছে যে ধাতুকে আমরা ভাঙতে পারবো না, বিশ্লেষণ করতে পারবো না। যে ধাতুকে আমরা ভাঙতে পারবো না, বিশ্লেষণ করতে পারবো না, সেটা হচ্ছে মৌলিক ধাতু। কেমন? আমরা আগে উল্লেখ করেছিলাম, যেমন দৃশ, এই শব্দটি ধাতু। ক্রি, এটা ধাতু। পট, এটাও ধাতু। আরো শব্দ রয়েছে, গম, শ্রু, বদ, এরকম প্রচুর শব্দ আছে যেগুলো ধাতু হিসেবে পরিচিত। এগুলোকে কখনোই ভাঙা যায় না। এই ধাতুগুলোর সঙ্গে আমরা বিভিন্ন বর্ণ বা প্রত্যয় যুক্ত করে শব্দ গঠন করে থাকি। তাহলে এই ধাতু কত প্রকার আমরা দেখলাম? মূলত কি অনুসারে? সেটা ধাতুর যে উৎপত্তি হয়েছে এবং যে ফর্ম হয়েছে, সেই উৎপত্তি এবং গঠন অনুসারে ধাতু হচ্ছে 2 প্রকার। প্রথমে রইল মৌলিক ধাতু এবং দ্বিতীয় হলো সাধিত ধাতু। এই যে মৌলিক ধাতু, যে ধাতুকে আমরা কি করতে পারছি না, ভাঙতে পারছি না, ডিভাইড করতে পারছি না, বিশ্লেষণ করা যাবে না, এটা হচ্ছে মৌলিক। যেমন আমি এখানে 2টা এক্সাম্পল তোমাদের তুলে ধরলাম। দৃশ, ক্রি, একটু ভুল করে ফেললাম লেখায়, ক্রি, রিকার, ক্রি এবং পট। এবার এই মৌলিক ধাতুর মধ্যে আবার ক্লাসিফাই করা হয়েছে। এটা কত প্রকার? এটা হচ্ছে 3 প্রকার। এই মৌলিক ধাতুর মধ্যে আমরা 3 প্রকার ক্লাসিফিকেশন লক্ষ্য করব। আচ্ছা, আমরা একটু স্লাইডে দেখে নিচ্ছি। প্রথম কি ছিল? ধাতু ছিল। তারপর আমরা কি দেখতে পাচ্ছি? মৌলিক ধাতু, এবং এদিকে রয়েছে সাধিত ধাতু। সাধিত ধাতু লেখাটা নিচে এসেছে। এবার দেখো, মৌলিক ধাতু বা সিদ্ধ ধাতু কত প্রকার? 3 প্রকার। সংস্কৃত মৌলিক ধাতু, তদ্ভব মৌলিক ধাতু এবং অজ্ঞাতমূল খাঁটি বাংলা ধাতু। এই বিষয়টা আমরা যদি আলোচনা করি এখানে, সেটা হবে কি? সেটা হচ্ছে যে সংস্কৃত, যেটা আমাদের মাতৃভাষা বাংলা, বাংলা ভাষার জননী হলো
সংস্কৃত ভাষা। আমাদের ভাষা উৎপত্তি হয়েছে কোন ভাষা থেকে? সংস্কৃত ভাষা থেকে। সংস্কৃত ভাষা থেকে যে সকল ধাতু সরাসরি আমাদের বাংলায় চলে এসছে সেগুলো হচ্ছে সংস্কৃত মৌলিক ধাতু। কি বললাম? যে সংস্কৃত ভাষা থেকে যে সকল ধাতু আমাদের বাংলা ভাষায় চলে এসছে সেটা সেই সমস্ত ধাতুগুলোকে আমরা বলছি সংস্কৃত মৌলিক ধাতু। এর দু একটা দৃষ্টান্ত যদি আমি এখানে লিখি, আগে আমরা উল্লেখ করেছিলাম দৃষ্টান্তগুলো, আবার সেম দৃষ্টান্ত। এখানে শ্রু ধাতু, এখানে বদ ধাতু, এখানে পঠ ধাতু, এখানে ভজ ধাতু। এগুলি সবগুলো দিয়ে ক্রিয়াপদ তৈরি হবে। যেমন আমি এবার একটা একটা করে ক্রিয়াপদগুলো না লিখে আমি বলে যাচ্ছি। শ্রু, আমরা কি শ্রবণ করি? কোনো কিছু শ্রবণ করি? শ্রবণ করি না? এটা সাধু ভাষা, সংস্কৃত ভাষা, শ্রবণ। এই শ্রবণ শব্দটির মূল যে ধাতু এটা হচ্ছে শ্রু ধাতু। শ্রবণ শুনবো আমরা, শোনা একটা কাজ, শ্রবণ। এই যে ক্রিয়া হয়ে গেল শ্রবণ, আমাদের ক্রিয়াপদটি ছিল শ্রবণ, ক্রিয়াপদটা ছিল শ্রবণ। এই শ্রবণ শব্দটির ক্রিয়া এর মূল ধাতুটা কি আছে? এবং এটা কি ধাতু? সংস্কৃত মৌলিক ধাতু। ঠিক আছে, সংস্কৃত মৌলিক ধাতু হচ্ছে আমার শ্রু। একইভাবে বদ, এই যে বদ ধাতু আমরা বলি তাদের মধ্যে বাদ বিবাদ আছে, আমি তার প্রতিবাদ করেছি। বাদ শব্দটি কথা বলা অর্থে, প্রবাদ বলি। এই বাদ এই বদ ধাতু থেকে এসেছে। বিভিন্ন প্রত্যয় হয়ে থাকে, বিভিন্ন রকমের প্রত্যয়, যেগুলি কনসেপ্টগুলো আমাদের জেনে নিতে হবে, বড় ক্লাসে আমরা জানবো। একইভাবে এটা তো আমরা জানি, পঠন আমরা শুনেছি প্রত্যেকদিন, পঠন পঠন পাঠন আমরা শুনি। এই পঠন এবং পাঠন সব শব্দই এসেছে এই পঠ ধাতু থেকে। এবং এগুলো কি ধাতু? এগুলো হচ্ছে সংস্কৃত মৌলিক ধাতু। এখানে দেখো ভজ শব্দ, এটা আমরা সবাই বলি, আমরা যে আমি ঠাকুরের ভজনা করি বলি। আবার এই আরেকটু মজার ব্যাপার আছে, ভজ থেকে যদি আমি আরেক শব্দ লিখি, দেখো আমি লিখছি ভক্তি। কি লিখলাম? ভক্তি লিখলাম। এই ভক্তির মধ্যে কি আমার ভজনের ব্যাপার আছে? নিশ্চয়ই আছে। আমি ঈশ্বরকে ভজনা করি বলেই তাকে আমি ভক্তি করি। যদিও ভক্তি শব্দের সঙ্গে রূপের পার্থক্য থাকায় ভজের কনসেপশন তৈরি হয় না, তারপরেও এই ভজ এই ধাতু থেকেই ভক্তি শব্দের উৎপত্তি হয়েছে। এইভাবে আমরা দেখালাম, সেটা হচ্ছে সংস্কৃত মৌলিক ধাতু। পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। এবারে আমরা চলে যাব বাংলায়, অর্থাৎ তদ্ভব মৌলিক ধাতু। এখানে তদ্ভব শব্দটি, তদ্ভব শব্দটির খুব সুন্দর ব্যাখ্যা আমরা দিতে পারি। তদ্ভব, তদ্ভব এই যে কথাটি, দ তার নিচে ব, অ্যাকচুয়ালি এটাকে যদি আমি আমার একটু ভেঙে দেখাই, তৎভব। তৎ মানে তার, তৎ মানে আমরা যদি তৎ সংলগ্ন আমরা পড়েছি, তৎ নিমিত্ত বা তন্নিমিত্ত বলেছি, কাজে তৎ শব্দের অর্থ কি? তার। ভব এটাও আরেকটি অদ্ভুত শব্দ, এটাও তোমার একটা এই ধাতু থেকে সৃষ্টি হয়েছে। ভব মানে ভূ ধাতু থেকে, ভূ মানে হওয়া। আমরা যখন গায়ত্রী মন্ত্র পড়ি তখন সেখানে ভূ শব্দটির ইউজ হয়, আমরা দেখেছি। কাজেই তৎভব, তৎ মানে তার, ভব মানে সৃষ্টি হয়েছে, তদ্ভব মানে সংস্কৃত থেকে যে শব্দগুলো সৃষ্টি হয়ে এসছে সেগুলো হচ্ছে বাংলায় বা তদ্ভব মৌলিক ধাতু। একেবারে এটা আমরা সবাই পরিদিন পড়া। কি বললাম? পড়া। পড়া সংস্কৃতে কিন্তু পড়া বলা হয় না। সংস্কৃতে আমরা সংস্কৃতি যখন পড়ে না বলছে পঠন,
অধ্যয়নের কোনো লোক। কাজে বাংলায় আমরা পড়া বলি, তদ্ভব ধাতু। পড়া ধাতু হচ্ছে পর যোগ আ। এরকম দেখা, দেখ যোগ আ। আটা হচ্ছে প্রত্যয় আর এটা হচ্ছে ধাতু। এইটা হলো আমার তদ্ভব মৌলিক ধাতু। এরপরে আমরা দেখতে পাচ্ছি আরেকটি ধাতু আছে, সেটা হচ্ছে অজ্ঞাতমূল খাঁটি বাংলা ধাতু। আমাদের বাংলা ভাষায় এমন অনেক শব্দ আছে যে শব্দের উৎপত্তি কোথা থেকে হয়েছে, কোন ভাষা থেকে হয়েছে, সেটা আমরা কেউ ঠিক ঠিক জানি না। অনেক কবিতা লেখা থাকে, তুমি শুনেছো বা দেখেছো, কবির নাম অজ্ঞাত, কে লিখেছেন সেটা আমরা জানি না। একটা কবিতা ছিল হরির লুট, কবি অজ্ঞাত, কে বা কারা এই কবিতা সৃষ্টি করেছে কারো জানা নেই। একইভাবে আমাদের বাংলাতেও যে ধাতু রয়েছে, খাঁটি বাংলা অজ্ঞাতমূল ধাতু। এখানে আমরা দেখব কতগুলো ধাতু আছে, যেগুলো ভস, হাক, এই যে এরকম ধাতু আছে। আমরা একটু পেছনে ফিরে যাই। আমাদের উৎপত্তি এবং গঠন অনুসারে ধাতু ছিল দু প্রকার। প্রথমটার নাম ছিল মৌলিক ধাতু বা সিদ্ধ ধাতু। এই মৌলিক ধাতুকে আমরা কটি ভাগে ক্লাসিফাই করেছিলাম? তিনটি ভাগে। প্রথম ভাগে কি ছিল? সংস্কৃত মৌলিক ধাতু। দ্বিতীয় ভাগে ছিল তদ্ভব মৌলিক ধাতু এবং তৃতীয় ভাগে ছিল অজ্ঞাতমূল খাঁটি বাংলা ধাতু। সংস্কৃত ধাতু মূলত সংস্কৃত ভাষা থেকে এসছে, সরাসরি এসছে। আর তদ্ভব যেটা, সেটা সংস্কৃত থেকে রূপ লাভ করে। আমরা পঠন বলি, পড়াও বলি, সংস্কৃতে পঠন শব্দটি আমরা পাই না। এবারে আমরা চলে যাচ্ছি সাধিত ধাতুর ক্ষেত্রে। আমরা সাধিত ধাতু পড়েছিলাম। এই সাধিত ধাতু আমরা কি আরেকটু কথা বলছিলাম যে মৌলিক ধাতুকে ভাঙা যায় না, মৌলিক ধাতুকে ভাঙা যায় না। সাধিত ধাতুকে আমরা কি করতে পারি? ভাঙতে পারি। কাজে সাধিত ধাতু হচ্ছে সেই ধাতু যাকে ভাঙা যায় বা বিশ্লেষণ করা যায়। তাহলে এবার আমরা পড়ব সাধিত ধাতু। সংজ্ঞাটা হচ্ছে এরকম, যে ধাতুকে ভাঙা যায় বা বিশ্লেষণ করা যায় সে হলো সাধিত ধাতু। প্রথমেই তার যে ভাগ আছে, প্রথম ভাগে রয়েছে প্রযোজক ধাতু। প্রযোজক, প্রযোজক শব্দটির সরাসরি অর্থ হচ্ছে প্রযোজনা করা, প্রেরণ করা, কাউকে কোনো কাজে উৎসাহিত করা বা অ্যাসিস্ট করা, প্রযোজনা করা। এখানে প্রযোজক ধাতু আমরা যদি দেখি, মা শিশুকে চাঁদ দেখায়। মা শিশুকে চাঁদ দেখায়, দেখায় না? আমরা দেখেছি, আমরা মায়ের কোলে বসে কি চাঁদ দেখেছি? অনেক দেখেছি। দেখায়, ক্রিয়াপদ কোনটা? দেখায়। ক্রিয়া মানে কি আছে? ক্রিয়া মানে তার ভেতরে কি আছে? ধাতু আছে। ধাতু ছাড়া কখনোই ক্রিয়াপদ তৈরি হবে না, সম্ভব নয়। দেখায়, ধাতুটা কি? দেখ। এই হচ্ছে প্রযোজক ধাতু। আরেকটি উদাহরণ আমরা বলবো, সেটা হচ্ছে শিক্ষক ছাত্রকে অঙ্ক শেখায়। হ্যাঁ, শিক্ষক ছাত্রকে অঙ্ক শেখায়, আর লিখবো না সেটা। আরো আছে সাপুরে, কি সুন্দর, সাপুরে সাপ খেলায়। সাপ একা খেলতে পারবে? সাপুরে বিন বাজিয়ে বাজিয়ে যখন অঙ্গভঙ্গি করে তখনই সাপ তার সঙ্গে দৌড়তে থাকে। তাহলে এই যে তাকে যে খেলানো হচ্ছে, কে খেলাচ্ছে? এই জন্যই বলা হচ্ছে প্রযোজক ধাতু। অন্যের প্রেরণায় সে কাজ করবে। ঠিক আছে, প্রযোজক ধাতু হচ্ছে এই। আরো আমরা অনেক উদাহরণ দেখতে পারি এখানে, যে শিশুটি ঘুড়ি উড়ায়। কে উড়ায়? ঘুড়িটা উঠছে কিন্তু, এই উড়ায়, এর মধ্যে ধাতু রয়েছে। এই হলো 1 নম্বরের প্রযোজক ধাতু। 2 নম্বরে আমরা দেখব, 2 নম্বরে রয়েছে নাম ধাতু। কি ধাতু? নাম ধাতু। আমরা লিখে নিচ্ছি নাম ধাতু। আমরা অনেক সময় নামপদের কথা অনেক জানি। নামপদ, নামপদ জানি তো? নামপদের সঙ্গে যখন আমি প্রত্যয় যুক্ত করি তখন এখানে নাম ধাতু তৈরি হয়। যেমন ধরো, এটা কি দেখলাম? হাত।
আমরা অনেক সময় কথ্য ভাষায় বাংলা শুনে থাকি উনি একজন হাতুড়ে ডাক্তার, শুনেছো কখনো? হাতুড়ে ডাক্তার কেন বলা হয়েছে হাতুড়ে ডাক্তার? তিনি রোগ নির্ণয় করার জন্য হাতড়ে বেড়ান, খোঁজেন, কিন্তু রোগটা ঠিক মতো নির্ণয় করতে পারেন না। এই যে হাতা, এই যে শব্দটি হাতা, এটা হচ্ছে হাত। হাতটা কি নামপদ? হাত, হাত নামপদ। হাতের সঙ্গে আ প্রত্যয় যুক্ত হয়ে গেল নাম ধাতু। এরকম আরো অনেক শব্দ আছে। রাঙা, রাঙা এটা হচ্ছে রাং। রাং শব্দের সঙ্গে আ প্রত্যয় যুক্ত করে আমরা রাঙা ধাতু করতে পারি। তাহলে সাধিত ধাতুর দুটো ভাগ আমরা দেখলাম, একটা হচ্ছে নাম ধাতু, একটা হচ্ছে নাম ধাতু, আর একটা হচ্ছে প্রযোজক ধাতু। সাধিত ধাতুর আরেকটি প্রকার আছে, সেটা হচ্ছে আরো দুটো প্রকার আছে। একটা হচ্ছে ধন্যাত্মক ধাতু। কি আছে? ধন্যাত্মক ধাতু। 3 নম্বর যে বিষয়টি আছে সেটা হচ্ছে ধন্যাত্মক ধাতু। এখন এই ধন্যাত্মক শব্দটি আগে আমাদের বুঝতে হবে। আমরা সাউন্ড বা ধ্বনি বুঝি। এই সাউন্ড ধ্বনির মধ্যে যখন কোনো মাধুর্য আসে বা ছন্দের প্রয়োজনে সেটা উৎকর্ষ প্রকাশিত হয়, তখন সেটাকে ধন্যাত্মক শব্দ বা ধন্যাত্মক ধাতু বলা হয়। ধ্বনির মিল থাকবে, এবং এই ধ্বনিটা একটি মাত্র ধ্বনি দিয়েও হতে পারে, একাধিকও হতে পারে। যেমন এক্সাম্পল বলা যায় ঝমঝম করে বৃষ্টি পড়ছে। এই ঝমঝমটা শব্দ, এটা ধাতু নয়। এটা যদি ক্রিয়া করে দেই, এটাকে ক্রিয়া করে দিলে তার মধ্যে ধাতু চলে আসবে, কারণ আমরা আগেই বলেছি ধাতু ছাড়া কখনোই ক্রিয়ার অস্তিত্ব সম্ভব নয়। ঝমঝমিয়ে বৃষ্টি এলো, আমি লিখলাম যে ঝমঝমিয়ে বৃষ্টি এলো। দেখো এই ঝমঝম শব্দটির সঙ্গে ইয়ে প্রত্যয় যুক্ত করে এই শব্দটি হয়ে গেছে। কাজে ধন্যাত্মক। এমনি যেমন হাঁকছে, চুরিওয়ালা হাঁকছে, হাঁক একটি ধন্যাত্মক শব্দ, তার সঙ্গে যুক্ত হয়ে গেল সেই বিষয়। এবারে আরেকটি হচ্ছে কর্মবাচ্যের ধাতু। কর্মবাচ্যের ধাতু, কর্মবাচ্যের ধাতু যখন কর্মবাচ্য হয়, কর্মটাকে প্রাধান্য দিয়ে কোনো ধাতু তৈরি হয়ে যায়, ধাতুর ব্যবহার হয়, সেটাকে আমরা কর্মবাচ্যের ধাতু বলে থাকি। যেমন সে 10 টাকায় পটল বিকুচ্ছে। এই যে বিকানো, বিক্রি করে দেওয়া, বিকুচ্ছে, এই যে বিকানো শব্দটা, বিক্রি করা, এখানেই তোমার এই কর্মবাচ্যের ধাতুটি তৈরি হয়। আমরা একটুখানি স্লাইড থেকে দেখে নেব পুরো বিষয়টা। মূলত আমরা কি পড়ছিলাম? ধাতু। ধাতু, তুমি বলো জয়, ধাতু কাকে বলে? যে কোনো ক্রিয়াপদকে বিশ্লেষিত করে যে মূল অংশ পাওয়া যায় তাকে ধাতু। গুড। এবারে এই ধাতুর ক্লাসিফিকেশনটা দেখলাম। প্রথমত মৌলিক ধাতু এবং সিদ্ধ ধাতু, পরে হচ্ছে সাধিত ধাতু। এবার মৌলিক ধাতুর প্রকারভেদগুলো বলো। এবারে আরেকটা দেখা যাচ্ছে এই যে সাধিত ধাতু, এটা কত প্রকার আছে? 4 প্রকার। 4 প্রকার। কি আছে? ধনাত্মক ধাতু, প্রযোজক ধাতু, নামপদ ধাতু, কর্মবাচ্য ধাতু। তাহলে আমরা আজকে ধাতু নিয়ে পড়লাম। আমাদের সঙ্গে একটুখানি বিষয় ছিল ক্রিয়াপদ। ক্রিয়াপদ এর মধ্যে ইনক্লুড হয়েছে, আমরা দেখেছি, কারণ ধাতু থেকেই, ধাতুর সঙ্গে প্রত্যয় কিছু যুক্ত করেই ক্রিয়াপদ হয়। হ্যাঁ, তুমি বল, পল্লবী বলো ক্রিয়াপদ কিভাবে হয়? যে পদ দ্বারা কিছু করা, খাওয়া, যাওয়া ইত্যাদি কাজকে বোঝে তাকে ক্রিয়াপদ বলে। কিন্তু ক্রিয়াপদ কিভাবে তৈরি হয় আমি বলছি। হ্যাঁ, বসো, তুমি বসো, আরেকজন বলো, জিৎ বলো। ধাতুর সঙ্গে যে ধাতুর সঙ্গে কোন, হ্যাঁ বলো, মনীষ বলো। ধাতুর সঙ্গে প্রত্যয় মিলে যে পদ পাওয়া যায় তাকে ক্রিয়াপদ হয়। তাহলে ক্রিয়াপদ তৈরি করতে হলে আমাকে অবশ্যই ধাতুকে আশ্রয় করতে হবে। ঠিক আছে, নমস্কার সবাইকে। আজকে আমরা ক্লাস এখানেই শেষ করব। থ্যাংক ইউ।
ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের 6 থেকে 14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষার সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্য বই, বিদ্যালয়ের পোশাক, উন্নতমানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরও অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। E-Classroom was sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন।